সকাল সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান ফার্স্ট এইডে। অনুষ্ঠানের সঞ্চালনায় আমি ডাক্তার ফাতিহা শাফি আছি আপনাদের সাথে, থাকছে অনুষ্ঠানের পুরোটা সময় জুড়ে। দর্শক, আপনারা জানেন আমরা এই অনুষ্ঠানে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করি। আজও এর ব্যতিক্রম নয়। আমাদের আজ অনুষ্ঠানের বিষয়বস্তু চূড়ান্ত করা হয়েছে হাঁটু ব্যথার অপারেশনবিহীন চিকিৎসা। আর এই বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে আছেন বিশেষজ্ঞ একজন চিকিৎসক। আমাদের সাথে অতিথি হিসেবে আছেন ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, বাত ব্যথা প্যারালাইসিস ও রিহ্যাব ফিজিও বিশেষজ্ঞ, ডিপিআরসি। আমন্ত্রণ জানাচ্ছি আপনাকে আমাদের আজকের আয়োজনে। আপনাকে অনেক ধন্যবাদ, এটিএন নিউজকে অসংখ্য ধন্যবাদ। জি, আমরা আজকে হাঁটু ব্যথার অপারেশনবিহীন চিকিৎসা নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আমরা অপারেশন কখন করতে হয় বা কখন অপারেশনবিহীন চিকিৎসা করতে হয় সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব, কিন্তু তার আগে জানতে চাইবো যে আমরা যেরকমটা জানি হাঁটু আসলে আমাদের একটি খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ এবং এটিকে আসলে কমপ্লেক্স জয়েন্ট হিসেবেই বিবেচনা করা হয় এবং হাঁটু খুবই মিস্টিরিয়াস একটি জয়েন্ট হিসেবেই পরিণত হয়ে থাকে। তো শুরুতেই জানবো যে আসলে এই যে হাঁটুতে যে ব্যথা হয়ে থাকে সেটির পেছনে আসলে কারণ কি? আপনাকে ধন্যবাদ। আসলে হাঁটু ব্যথা যে কোনো সময় যে কোনো বয়সী হতে পারে। একজন একটু পড়ে গেলে তা হাঁটু ব্যথা হতে পারে, এটা কমনলি একটা সমস্যা। কিন্তু মোস্ট অফ দ্য যে কেসগুলো আমরা ডিলিংস করি বা আমাদের প্র্যাকটিসে বা ডাক্তারদের কাছে আসে, সেই রুগীগুলো মোস্ট অফ দ্য হচ্ছে আর্থ্রাইটিসের রুগী। দীর্ঘদিন ধরে যখন হাঁটু ওয়ার অ্যান্ড টিয়ার এবং বিভিন্ন আর্থ্রাইটিস, যেটা অনেক সময় আমরা বলি বাত রোগ, এই বাত রোগে আক্রান্ত হয়, তখন হাঁটুর প্রদাহ হয় এবং আমাদের কাছে আসে। এবং রুগীগুলা যখন প্রাইমারি লেভেল হেলথ কেয়ার ডেলিভারি সিস্টেমে ট্রিটমেন্ট করে ভালো হয় না, সেকেন্ডারি লেভেলে ভালো হয় না, দেন টার্সিয়ারি লেভেলে আমাদের মতো বিশেষায়িত স্পেশালাইজড হাসপাতাল বা ডাক্তারদের কাছে আসে। কিন্তু হাঁটু যদি আমরা রোগ দেখি, মানে কমন কি রোগ হয়, হাঁটুতে কি সমস্যাগুলো দেখা দেয়, এটা যদি দর্শকরা জানে তাহলে তারা কিন্তু আগে থেকেই সচেতন হতে পারবে বা সহজ হয়ে যাবে। আপনি বলছিলেন যে এটা একটা কমপ্লেক্স ভ্যারাইটি অফ সাইনোভিয়াল জয়েন্ট, মানে আমাদের হাঁটুর মধ্যে এক প্রকার পানি থাকে, পিচ্ছিল পদার্থ, এবং হাঁটু কিন্তু ইউনিএক্সিয়াল জয়েন্ট, মানে একদিকেই মুভমেন্ট করে, ফ্লেকশন এক্সটেনশন। তো এই ফ্লেকশন এক্সটেনশন মুভমেন্টের একটা জোড়া যদি কোনো কারণে ধরেন রোটেশন হয়ে যায় বা কোনো কারণে অ্যানাদার এক্সিসে মুভমেন্ট হয়, তখন কিন্তু ওখানে একটা ইনজুরি হয়ে যেতে পারে। তো মানুষের জীবন চলাফেরা, কাজকর্ম, প্রফেশনাল লাইফে এই অ্যাক্সিডেন্টটা কিন্তু কমন, প্রায় হয়। ধরেন কেউ একটা বাচ্চা খেলতে গেল, তার এটা হয়ে গেল, বয়স্ক একটা লোক খেললো, বা একজন প্রফেশনাল ফুটবলার বা ক্রিকেটার, তার ইনজুরি এটা কমন। তো এটা হতেই পারে। তারপরে হচ্ছে হাঁটুতে ধরেন বিভিন্ন আর্থ্রাইটিস যেটা এফেক্ট হতে পারে। তো আর্থ্রাইটিসগুলো যখন হয় তখন কিন্তু বডির সব জায়গায় হয়, নট অনলি হাঁটু, আপনার হিপ জয়েন্ট, স্পাইন, আইপি জয়েন্ট, হ্যাঁ, বডি যে কোনো জায়গা হতে, ইভেন কি চোখে পর্যন্ত প্রদাহ হয়ে থাকে। সো এই আর্থ্রাইটিস কিন্তু হাঁটুতে এফেক্ট হতে পারে। তখন দেখা যায় হাঁটুর মধ্যে প্রদাহ হতে হতে হাঁটু খারাপ হতে থাকে এবং এক পর্যায়ে ডাক্তারদের কাছে, মানে ডাক্তার টু ডাক্তার, কেবল রুগী মুভমেন্ট করতে থাকে। এবং হাঁটুর কমন কিছু ইনজুরি হয়, যেমন আমরা বলি কন্ড্রা মেলাসিয়া পেটিলি, তারপরে হচ্ছে ক্রুসিয়েট লিগামেন্ট ইনজুরি, মানে হাঁটুর মধ্যে ইম্পর্টেন্ট দুইটা লিগামেন্ট আছে, অ্যান্টেরিয়র এবং পোস্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট। এই লিগামেন্ট ইনজুরি কমন, একটু 19-20 ইনজুরি হলে, কোনোভাবে পড়ে গেলে বা যে কোনো কারণেই হোক, ক্রুসিয়েট লিগামেন্ট পার্শিয়াল ছিঁড়ে যেতে পারে বা কমপ্লিট ছিঁড়ে যেতে পারে। আবার হাঁটুর উপরে যে আমরা বলি টিবিয়া, ফিমার এবং নিচে যে টিবিয়া, এই দুইটার মাঝখানে কুশন থাকে, মিনিসকাস, মানে সি অক্ষরের মতো কুশন, এই মিনিসকাস টিয়ার হয়ে যেতে পারে অনেক কারণে। তারপরে হচ্ছে সামনে পেটেলা, অনেক সময় বিভিন্ন কারণে পেটেলার থেকে আর্থ্রাইটিস ডেভেলপ করতে পারে, নিচের টিবিয়া থেকে স্পাইকের মতো অস্টিওফাইট ডেভেলপ করতে পারে। মানে হাঁটু এমন একটা জোড়া, এবং এইটাতে এমনভাবে আপনার মাল্টিপল ডিসঅর্ডার হতে পারে যে আমরা অনেক সময় ভুলভাবে যে হাঁটু ক্ষয় হয়ে বলে দিই, আমরা অনেক সময় ভুল করে থাকি বা চালিয়ে দিই যে হাঁটু ক্ষয় হয়ে গেছে। ব্যাপারটা কিন্তু আসলে তা নয়। হাঁটু একটা কমপ্লেক্স জয়েন্ট এবং একটা হাঁটুতে অনেকগুলা আপনার আমরা বলি ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস থাকতে পারে, হতে পারে ক্ষয়, হতে পারে সেখানে অস্টিওফাইট ডেভেলপ করতে পারে, হতে পারে সেখানে বার্সাইটিস হতে পারে, জোড়ার মধ্যে যে বার্সা থাকে তা প্রদাহ হতে পারে। অনেক সময় আপনার পিছনে দেখবেন হাঁটুর পিছনে
যে পপ্লিটিয়াল ফোসা থাকে, ফোসার মধ্যে কিন্তু অনেক সময় ফুলে যায়, বলে বেকার সিস্ট। তো রুগী হাঁটু ব্যথা বলে, কিন্তু ডাক্তার সাহেব যখন ভালো করে অ্যাসেস করে তখন দেখবেন না, এটা হাঁটুর প্রবলেম না, এটা পপ্লিটিয়াল ফোসা যে বার্সা আছে বা পিছনে, সেখানে প্রদাহ হয়ে মূলত হাঁটুর পেছনে আসলে পেছনে হয়ে তখন থাকে এই বেকার সমস্যাটা সিস্ট দেখা যেটি। আমাদের একজন দর্শক আছেন, অনেক দর্শকই আসলে অনেক প্রশ্ন জানতে চেয়েছেন, তার মধ্যে থেকে আসলে একটি প্রশ্ন আসলে পিক করছি আমরা। আমাদের যে দর্শক তার নাম হচ্ছে সুমন, তিনি বলেছেন, স্যার আমি ফ্রান্সে থাকি, অনেক আগে থেকেই আমার বাম হাঁটুতে ব্যথা হতো, এখানকার ডাক্তার বলছেন আমার রক্তে নাকি বাতরোগ আছে, মাঝে মধ্যে হাঁটু ফুলে যায়, এই দেশে শীত বেশি আর শীতে আমার ব্যথা আরও বাড়ে, আমি বাংলাদেশে গেলে কি এই রোগের সঠিক চিকিৎসা পাবো? ধন্যবাদ। আসলে এই জাতীয় ফ্রান্স, ইউরোপে এবং শীতপ্রধান রাষ্ট্রে এই হাঁটু ব্যথা বা এই জাতীয় রোগীর কষ্টটা সবচেয়ে বেশি। উনি কিন্তু মানে মানে একটা খুব আইডিয়াল একটা প্রশ্ন করেছে যে শীতে ব্যথা বেড়ে যায় এবং ডাক্তার সাহেব বলেছে যেখানে বাত হয়েছে। তো কমন কিছু সমস্যা আমরা বলি, যেটা হচ্ছে যেমন আপনার গাউটি আর্থ্রাইটিস। এর আমরা আগে হয়তো প্রোগ্রামগুলোতে বলেছি যে গাউট মানে বডিতে যদি কোনো কারণে ইউরিক অ্যাসিডের লেভেল বেড়ে যায়। যারা মধ্যপ্রাচ্য এবং বাইরে থেকে আমাদের প্রবাসী ভাইয়েরা, তারা কিন্তু সেখানে কিন্তু রিচ ফুড খায়, তাদের প্রচুর প্রসেস ফুড, পিউরিন রিচ ডায়েট যেটা বলি, রেড মিট প্রচুর, তাদের এইগুলোই খাইতে, অনেক সময় অ্যালকোহলও খেতে হয় মানে ইউরোপ রাষ্ট্রগুলোতে। তো তখন কিন্তু আপনার এই ইউরিক অ্যাসিডের পরিমাণ বেড়ে যেতে পারে, তখন হাঁটুতে প্রদাহ হতে পারে। এটা একটা কমন সমস্যা। আর যেহেতু উনি ওখানে আসেন এবং ভালো ট্রিটমেন্ট বা কোনোভাবে ট্রিটমেন্ট, ওখানে আবার হেলথ কেয়ার ডেলিভারি সিস্টেমটা একটু ভিন্ন। আপনি চাইলেই ডাক্তারের কাছে যেতে পারবেন না, আপনাকে জিপির কাছে যেতে হবে। জিপি যদি মনে করে সে রেফার করবে, মনে না করলে রুগী ওখানে আটকে যাবে বা স্ট্যাক। তো এই রুগী আমি বলবো যদি উনি আমাদের দেশে আসতে চায়, বাংলাদেশে এসে উনি চিকিৎসা নিতে পারে। হাঁটুর যে কোনো চিকিৎসার ক্ষেত্রে আলহামদুলিল্লাহ আমরা বাংলাদেশে আমি বলবো অপারেশনবিহীন ট্রিটমেন্টে আমরা সফল এবং আমাদের চিকিৎসা খরচ অনেক কম। কারণ ফ্রান্সের মতো দেশে যদি ইন্স্যুরেন্স কভার না দেয়, ট্রিটমেন্ট নেওয়া খুব টাফ। তো আমাদের দেশে যেহেতু রুগী নিজেকেই পে করতে হয় এবং সেই তুলনায় খরচ অনেকাংশে আমাদের দেশে কম। উনি আসতে পারে, ইনশাল্লাহ আমরা চিকিৎসার ব্যবস্থা করব। জি, এবার জানতে চাইবো যে আপনি যেরকমটা বললেন যে হাঁটুর আসলে পেছনে ফুলে যাওয়ার যে বিষয়টি, বেকার সিস্ট, জি। এবার আরো একটু জানতে চাইবো যে হাঁটুর আসলে কোন কোন অংশে আসলে ব্যথা হতে পারে, সেই বিষয়গুলো নিয়ে জানবো। তার আগে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। আচ্ছা দর্শক, সময় হয়ে গেল ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। বিজ্ঞাপন বিরতির পর আবারও আমন্ত্রণ ফার্স্ট এইড অনুষ্ঠানে। আমরা কথা বলছিলাম হাঁটু ব্যথার অপারেশনবিহীন চিকিৎসা, সাথে আছেন বিশেষজ্ঞ একজন চিকিৎসক। বিজ্ঞাপন বিরতিতে যাবার আগে আসলে জানতে চাচ্ছিলাম যে হাঁটুর আসলে কোন কোন অংশে আসলে ব্যথা হতে পারে, রোগীরা আপনাদের কাছে কোন কোন অংশে ব্যথা নিয়ে আসে? এটা খুবই মানে গুরুত্বপূর্ণ প্রশ্ন। যে হাঁটু ব্যথা হলেই যে হাঁটুর ভিতরেই প্রবলেম বা হাঁটুর মধ্যেই ব্যথা, তা কিন্তু রুগী নাও বলতে পারে বা রুগী বলে হাঁটু ব্যথা। তো আমাদের ডাক্তারদের তো অবশ্যই অ্যাসেস করতে হয়, আমরা অবশ্যই উচিত, এবং অ্যাসেসমেন্ট ছাড়া আপনি ব্লাইন্ডলি যদি এক্সরের উপর নির্ভর করেন তাহলে কিন্তু রুগী মিসডায়াগনোসিস হয়ে যাবে। যে আমি দেখলাম হ্যাঁ হাঁটু ক্ষয় হয়েছে, ওকে আপনার ক্ষয় হয়েছে, তার কি আদৌ ক্ষয় থেকে পেইন হচ্ছে? এমনও না হতে পারে। সো আমরা রুগীকে পালপেট করে দেখি, অ্যাসেস করে দেখি। অ্যাসেস করলে দেখা যায় যে অনেক প্রবলেম আছে যেটা হাঁটুর অরিজিন নাই, মানে বা হাঁটুতেই না প্রবলেমটা। অনেক সময় হিপ জয়েন্টের প্রবলেম হাঁটুতে রুগী বলতে পারে। আমরা প্রায়ই এভিএন পাচ্ছি, অ্যাভাসকুলার নেক্রোসিস হিপ। এই হিপে অ্যাভাসকুলার নেক্রোসিস হলে যেটা হয়, কোয়াড্রিসেপস মাসেলস প্রচুর টাইট হয়ে যাবে। নট অনলি কোয়াড্রিসেপস, অ্যাডাক্টর, হিপ, অ্যাবডাক্টর, হ্যামস্ট্রিং, কোয়াড্রিসেপসের চারাটা মাসেল, লিগামেন্টাম পেটিলি, এগুলো হচ্ছে সিঙ্ক হয়ে আসবে, টাইট হয়ে আসবে। তখন রুগী হাঁটুর ব্যথার কথা বলবে সারাক্ষণ। আমরা যখন ধরি তখন দেখা মাসেল প্রচুর টেন্ডার হয়ে আছে, মানে পালপেট করলে তখন দেখা যায় সমস্যাটা আসলে হাঁটু থেকে হয়নি, সমস্যাটা আসছে হিপ থেকে। একইভাবে আপনার অনেক সময় কোমরের ডিস্কের সমস্যা যদি থাকে, তখন কিন্তু রেফার্ড পেইন হয় হাঁটুর মধ্যে। রুগী বলতে পারে যে হাঁটু ব্যথা, বা সে সারাক্ষণ হাঁটুর কথা বলবে বা খুঁড়িয়ে হাঁটছে।
বা হাঁটুর পিছনে পেইনের কথা বলবে, কিন্তু যখন আমরা অ্যাসেস করি তখন দেখি যে রুগীর আসল সমস্যা কোমরে। তো হাঁটুর ব্যথা হলেই যে সমস্যাটা হাঁটু তা কিন্তু না। তবে হ্যাঁ, হাঁটুর কমন যে সমস্যা সেটা হচ্ছে অস্টিওআর্থ্রাইটিস, হাঁটুর ক্ষয়জনিত সমস্যা। এটা সাধারণত 40 বা 50 মানুষ ভুগে থাকেন। বিভিন্ন বার্সাইটিস, অনেক আগে আঘাত পেয়েছে রুগী, হয়তো ভালো হয়ে গেল, তারপর আস্তে আস্তে ডিজেনারেশন তৈরি হয়ে যেতে পারে। তখন কিন্তু হাঁটুতে ওয়ার অ্যান্ড টিয়ারের কারণে কার্টিলেজ ইরোশন হতে থাকবে, তখন কিন্তু হাঁটুতে পেইন হতে পারে। অনেক সময় কন্ড্রামেলাসিয়া পেটিলিজি, প্যাটেলা থাকে আমাদের, এই প্যাটেলাতে কিন্তু অস্টিওফাইট তৈরি হতে পারে। তো এটা প্যাটেলার সমস্যার কারণে কিন্তু আপনার হাঁটুর ব্যথার কথা সে বলতে পারে। আচ্ছা, তারপরে হচ্ছে বিভিন্ন আর্থ্রাইটিস থেকে আমরা বলেছি, অটোইমিউন ডিসঅর্ডার যেমন রিউমাটয়েড আর্থ্রাইটিস, সেই ক্ষেত্রে দুই হাঁটুতে অ্যাট এ টাইমে সমস্যা হতে পারে। শরীরের অন্যান্য জোড়াগুলো তো এফেক্ট দেখা দিতে পারে। তো রুগীর যদি আপনার কাছে শুধু হাঁটুর ব্যথা নিয়ে আসে, আপনি হাঁটু নিয়েই পড়ে থাকেন বা অ্যাসেসমেন্ট ক্লিয়ার না করেন, তাহলে কিন্তু ভুল ডায়াগনোসিস হয়ে যেতে পারে। তো এই জন্য হাঁটুর সমস্যাগুলোকে আমরা যখন দেখি তখন কমনলি আমরা ভাবি যে হ্যাঁ আর্থ্রাইটিস হতে পারে অ্যাকর্ডিং টু এইজ অনুযায়ী। বাট যদি এইজ কম থাকে তখন কিন্তু আপনাকে অ্যানাদার অন্য কোনো আর্থ্রাইটিস বা অন্য কোনো ইনজুরি বা অন্য কোনো জায়গায় হিপ জয়েন্ট থেকে আসলো কিনা, কোমর থেকে আসলো কিনা, বা তার হিস্ট্রি, তার বা কাজের কারণে। যেমন আমরা প্রায় আসে রুগী যে যারা নিচে বসে কাজ করে, যে হাঁটু গেড়ে অনেক কাজ আছে, ওয়ার্ল্ডিংয়ের কাজ করা বা বিভিন্ন কারণে। তো এই যে দীর্ঘ সময় হাঁটু গেড়ে কাজ করে, যেহেতু সামনে প্যাটেলার সামনে কোনো প্যাড এবং ফ্যাট কিছুই থাকে না, গেড়ে বসলেই তখন কিন্তু আসলে ইনজুরি নিয়ে আমাদের কাছে রুগী আসে। আচ্ছা, আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আরও একটি আমরা কমেন্ট পেয়েছি। আমার মায়ের বয়স 50+, তার দুই হাঁটুতে অনেক ব্যথা, বহু বছর ধরে চেয়ারে বসে নামাজ পড়েন, হাঁটু ভাঁজ করতে পারেন না। আগে বিভিন্ন ডাক্তার হাঁটুতে অনেক রকম ইনজেকশন দিয়েছেন কিন্তু কোনো উপকার হয়নি। এখন ডাক্তাররা বলছে হাঁটু রিপ্লেস করতে, আমরা অপারেশন করতে চাচ্ছি না, কি করব স্যার? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং রিপ্লেসমেন্ট ব্যয়বহুল, এটা সত্য কথা। মানে 3-4 লাখ 5 লাখ টাকাও লাগে, আরও বেশিও লাগতে পারে। ভালো মানে সার্জারি করতে গেলে ব্যয়বহুল হবে, হাসপাতাল টু হাসপাতাল ভেরি হয়, এবং এটা ঝুঁকিপূর্ণ বটে। এবং শুধু রিপ্লেস করলেই হয় না, আপনাকে আবার এটা রিহ্যাবিলিটেশন করতে হয়। তো আমরা কেন রিপ্লেসমেন্টে যাব, তার আগে আমাদের সচেতনতা দরকার। উনি যেটা বলছে যে হাঁটুতে ইনজেকশন নিয়েছে, দীর্ঘদিন ধরে চেয়ারে বসে নামাজ পড়ে, উনি কিন্তু কয়েকটা জিনিস অলরেডি আমাদেরকে মেসেজ দিয়ে দিয়েছে, যেটা রুগীদের কমন বলে, এবং এই সমস্যাগুলি আমাদের অ্যাড্রেস করতে হবে। হাঁটু ব্যথা হলে আমাদের বাংলাদেশে একটা ভুল মেসেজ দেওয়া হয় যে চেয়ারে বসে নামাজ পড়বেন, একটা সিল মেরে দেওয়া হয়। এটার সাথে আমি দ্বিমত করি, এবং আমি মনে করি ওয়ার্ল্ডের সকল ডাক্তাররা দ্বিমত করবে, এবং রিহ্যাবিলিটেশন যে ডাক্তাররা অ্যাসোসিয়েশন বলেন, ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশন বলেন, এটার সাথে দ্বিমত করবে। চেয়ারে নামাজ পড়তে আমরা বলতে পারি, সেটা হচ্ছে ফর টাইম বিং। ধরেন আপনি আঘাত পেলেন বা কোনো কারণে আপনার হাঁটু ফুলে গিয়েছে, এটা হতে পারে 7 দিন, 10 দিন, 15 দিন, কিন্তু লাইফ টাইম নয়। যদি আমি চেয়ারে লাইফ টাইম রুগীকে নামাজ পড়তে দিই ট্রিটমেন্টের পরেও, তাহলে কিন্তু রুগী এক পর্যায়ে এই সমস্যার কথা নিয়ে আসবে, এবং এত ওর্স হয়ে যাবে বা এত চেঞ্জ আসবে যে রুগীর অপারেশন আর বিকল্প থাকবে না। সো আমাদের এখন থেকে সচেতন হতে হবে। হাঁটু সমস্যা হলেই আমরা চেয়ারে বসে নামাজ পড়বো না, সিঁড়ি বাওয়া বন্ধ করব না। অনেকে আছে সিঁড়ি বাওয়া বন্ধ করে দেয় বা নিচে বসা বন্ধ করে দেয়। আমরা ট্রিটমেন্ট করব, ট্রিটমেন্টের পর আমরা আবার স্বাভাবিক জীবনযাপন করব। যে প্রবলেমটা হয় যখন আপনি চেয়ারে বসে নামাজ পড়তেই থাকেন, তাহলে হাঁটুর যে মূল রেঞ্জ অফ মোশনটা বন্ধ হয়ে যায়, মানে যতটুক মুভমেন্ট করার কথা বন্ধ হয়ে যায়, মাসেলগুলা টাইট হয়ে আসে, এবং ভিতরে যে সাইনোভিয়াল ফ্লুইড প্রোডাকশন, আপনি যখন এক্সারসাইজ করবেন না তখন কিন্তু আমাদের সাইনোভিয়াল মেমব্রেন কিন্তু আর ট্রিগারিং হবে না। ট্রিগারিং না হলে ফ্লুইড প্রোডাকশন হবে না, তখন কিন্তু আস্তে আস্তে শুকিয়ে আসে। তখন এক পর্যায়ে হাঁটু আপনার একেবারে হাঁটু শুকিয়ে মাসেল টাইট হয়ে ডিফর্মড হয়ে যায়, তখন আর অপারেশনের বিকল্প থাকে না। আবার অপারেশন করেও সাকসেস হয় না, যেহেতু আপনার মুভমেন্ট করেন না, দীর্ঘদিন চলাফেরা নাই, সিঁড়ি মানে চেয়ারে বসে নামাজ পড়া, মুভমেন্ট নাই, তখন মাসেলগুলো এমনিতেই দুর্বল, মাসেলে পাওয়ার কম, মাসেল টাইট, তখন রিহ্যাবিলিটেশনও আর কাজে আসে না। তো এই রুগীকে বলবো, এবং এই রুগীর মাধ্যমে বাকিদেরকে, যে
আপনারা হাঁটুর সমস্যা হলে অবশ্যই ট্রিটমেন্ট করবেন, কিন্তু পাশাপাশি জীবনযাপন স্বাভাবিক জীবনযাপন করতে হবে। লাইফস্টাইল মডিফিকেশনটা এটার সাথে আসলে ওতপ্রোতভাবে জড়িত। আর এই যে বলছিলেন যে হাঁটু ব্যথার জন্য আসলে তখন অপারেশনের আসলে বিকল্প থাকে না একটা পর্যায়ে গেলে, ঠিক কোন পর্যায়ে গেলে আসলে অপারেশন করতে হয়? হ্যাঁ, এটা যদি এরকম হয় যে রোগীর লাইফের সাথে জড়িত, ধরেন তার এইজ কত, সে কি করে, তার জীবনের সাথে মানে সে কাজের পেশা তার জড়িত, অনেকগুলো ফ্যাক্টর জড়িত, এবং আমরা হাঁটু ডিজেনারেশন বলেন বা আর্থ্রাইটিক চেঞ্জ বলেন, আমরা গ্রেড করি, গ্রেড 1, 2, 3, 4। জি, গ্রেড 4 অ্যান্ড অ্যাবভ যদি হয়ে যায়, জি একেবারেই ইরোশন হয়ে লেগে গিয়েছে, আমাদের কার্টিলেজ কিছুই নেই, এক্স-রে বা সিটি স্ক্যানে ক্লিয়ার পাওয়া যাচ্ছে, এবং রোগীর লাইফের সাথে জড়িত, যে তার এটা যদি আপনি চেঞ্জ না করেন তাহলে তার হয়তো জব হারা হবে, বা তার ব্যক্তিগত লাইফে সমস্যা হচ্ছে, চলাফেরা একেবারেই তার জন্য দরকার। এখন এমন এইজ আছে যে এইজে আমাদের এটা করার কোনো পারপাস নেই, জি, তখন আমরা এটা হয়তো না করি। তো একেবারে এটা আসলে সবার লাস্ট এইজ যেটা আমরা বলি গ্রেড 4, এবং তার উপরে যদি মানে বেশি আর্থ্রাইটিস ডেভেলপ করে, তবে আমরা বলতে চাই, আমরা যারা পুনর্বাসন রিহ্যাবিলিটেশন নিয়ে কাজ করি, যে অপারেশনের কখনই প্রয়োজন হবে না। ইভেন কি আপনার জীবন দশা, একটা মানুষ যদি 70, 80, 90, 100, বাংলাদেশে গড়ে 75 থেকে 80 বা এর বেশি তো আসলে কেউ বাঁচেও না। তো এই বয়স পর্যন্ত সে স্বাভাবিক জীবনযাপন করতে পারবে, চলাফেরা করতে পারবে, যদি রিহ্যাবিলিটেশন করে, পুনর্বাসন করে, ওই যে অযথা চেয়ারে বসে নামাজ না পড়ে, স্বাভাবিক জীবনযাপন করে, সিঁড়ি প্রয়োজনে সিঁড়ি বায়, অন্তত 2 তলা 3 তলা কিন্তু সিঁড়ি বাওয়া উচিত আমি মনে করি। যদি মোর দেন 5 তলা 6 তলা 10 তলা তখন হয়তো আপনার লিফট ইউজ করতে পারেন, কিন্তু আমাদের দেশের মানুষের এখন একটা টেন্ডেন্সি হয়ে গিয়েছে যে 2 তলা পর্যন্ত সিঁড়ি মানে লিফট ইউজ করে। এই থেকে আমাদের বের হয়ে আসতে হবে। এবং আমি বলি রুগীদেরকে, আপনার বাসা 3 তলা, এটা ভালো আপনার জন্য, আপনি লিফট বাদ দিয়ে আপনি সিঁড়িতে উঠানামা করবেন, আপনার হাঁটু নট অনলি, আপনার হার্ট ভালো থাকবে, বডি এন্ডুরেন্স বাড়বে, অনেক কিছু আপনার ইমপ্রুভমেন্ট হবে। যে কোনো আপনার হাঁটুর সমস্যায় আমরা কিন্তু পুনর্বাসন ট্রিটমেন্ট যদি আগে থেকে করা যায়, এবং এক্ষেত্রে আমরা কিন্তু আধুনিক বিভিন্ন থেরাপি চলে আসছে, যেমন আমরা প্রোলো থেরাপি খুবই ইফেক্টিভ, বিভিন্ন ইলেকট্রোথেরাপি যেমন লেজার আমরা করে থাকি, ম্যাগনেটোথেরাপি, তারপর হচ্ছে পিআরপি প্লাটেলেটিস প্লাজমা থেরাপি, খুবই এক্সিলেন্ট, মানে আপনার অপারেশন কিন্তু প্রিভেনশন করা যায়, পাশাপাশি বিভিন্ন সাপ্লিমেন্ট এবং এক্সারসাইজগুলো খুবই ইম্পর্টেন্ট। এক্সারসাইজটা কীভাবে ইম্পর্টেন্ট, ধরেন ডিজেনারেশন যে হাঁটুতে নট অনলি হাঁটুতে কিন্তু হয় যে ব্যাপারটা তা না, শরীরে সব জায়গায় হয়। তো আপনার হাঁটুর ক্ষেত্রে পাল্টাইতে হবে কেন? আর মানুষ তো আপনি একই মানুষ, যদি হাঁটুই পাল্টাইতে হবে তাহলে তো শরীরের বাকি অংশ পাল্টানোর প্রয়োজন হয়। এই ক্ষেত্রে আপনাকে রিহ্যাবিলিটেশন যদি ট্রিটমেন্ট দেওয়া হয়, আপনার পেইন চলে গেলে মাসেল পাওয়ার আমরা যদি ইনক্রিজ করে দিতে পারি, রেঞ্জ অফ মোশন বাড়িয়ে দিতে পারি, রুগীকে তার মডিফিকেশন করে দিতে পারি, লাইফস্টাইলটা কাজটা তাকে ধরিয়ে দিতে পারি, তাহলে অপারেশন ছাড়া সে বাকি জীবন চলতে পারবে। যে আমরা মোটা দাগে আসলে বলতে পারি যে লাইফস্টাইল মডিফিকেশন, কিছু আসলে মেডিসিন, তারপরে আপনাদের শরণাপন্ন হওয়া, এগুলো আসলে যদি নিয়ম মাফিকভাবে একজন রোগী করে তাহলে অবশ্যই সে হাঁটু ব্যথার সমাধান পেয়ে যাবে। আমরা এই ব্যাপারে শতভাগ আশাবাদী। অনেক অনেক ধন্যবাদ আপনাকে আমাদের অনুষ্ঠানে আজ আপনার অত্যন্ত মূল্যবান সময় দেওয়ার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। এটিএন নিউজ দর্শক এবং কলাকুশলী সবাইকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আপনাদেরও অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। এই অনুষ্ঠানের মাধ্যমে আপনারা হাঁটু ব্যথার অপারেশনবিহীন চিকিৎসা কিভাবে করতে হয় তা নিশ্চয়ই জেনেছেন, আর আপনারা জানলে আমরা অনুষ্ঠানের যথার্থতা খুঁজে পাবো। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এটিএন নিউজের সাথেই থাকবেন।